আমার মতন দুঃখী এই জগতে কেউ নাই। যৌবন থাকতে বাবা আমার শান্তি আমি চাই নেই, কোনো জায়গা পাই নেই, করি নেই। এখন তো বয়স হয়েছে, এমন তো কেউ নাই, চল নাই, মাইয়ে নাই, মা বাবা তা চলে গেছি। রাত্রে কান মুড়ি খেয়ে কানতে কানতে কান রাত পুহাই যায়। ঠাকুমা কিন্তু আমাকে চা বানিয়ে খাচ্ছে, এটাও কিন্তু আমার একটা সৌভাগ্য। জল দেছো কেন? যা হবে না, ফুটবে না, ফুটুক না, ফুটলে চা স্বাদ হয় না। তুমি জীবনে বিয়ে করো নাই কেন? বিয়ে করি নেই, আমার বাইরে বিয়ে দিলাম, সংসারই হলো। এখানে বউতে কয় যে শাশুড়ি হুশুরি নাই, ননদ থাকলে এ হলো শ্যাল। ঠাকুমা কিন্তু কত যত্ন করে আমাকে অন্ন সেবা দিল। এটা হচ্ছে জলপাইয়ের আচার, তাই তো? আর এটা হচ্ছে বেগুন আর উস্তা দিয়ে। বাহ, অতীত রূপে নারায়ণ, নারদ মুনি গেছিল ভগবানের সাথে পরীক্ষা করতে নিয়ে, এক বাড়ি তার এক বাড়ি যায়, ওরকম আমার ভগবান বলে নারায়ণ রে পাঠাই দিছে আমার বাড়িতে। ঠিক আমি নারায়ণ সেবা 33 কোটি দেবতার কাছে কয়, হে ঠাকুর আমার মতন এই যে একজন পাগল পাঠাই দিছিস, এরও তুই দীর্ঘ আয়ু দিস। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব নির্জন একটা চরে, যেখানে প্রায় 70 বছর বয়সী এক বৃদ্ধা ঠাকুমা একা একাই বসবাস করছে অনেক দিন ধরে। তবে এত জায়গা থাকতে কেন ওই নির্জন চরে তিনি একা একাই বসবাস করছেন, এবং ওই চরের যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামটা কেমন, এবং ওনার প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত কেমন কাটছে, বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং ওই ঠাকুমা জীবনে বিবাহ করেননি, কেন করেননি, এবং ওনার আত্মীয় স্বজন আছে কিনা, বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। আজকের যে ডেস্টিনেশন, আজকে যে কোথায় যাচ্ছি সেটা তো ইন্ট্রোতে আপনারা পেয়ে গেছেন। এই মুহূর্তে উপস্থিত আছি গৌরনগর ঘাটে, যেটা চাকদা রেল স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটে এখন এসে উপস্থিত হলাম। এবার গঙ্গা পার হতে হবে। বন্ধুরা, এই গৌরনগর ঘাট থেকে কিন্তু আমার বেশ কয়েকটা ভিডিও বানানো আছে, তৈরি করা আছে। তার মধ্যে যেমন একটা গৌরনগর যে চরটা ছিল, মানে বিশাল বড় একটা চর, সেই চরে মাত্র 4টে পরিবার বসবাস করে। মিন্টুদার হাত ধরেই কিন্তু ওই চরে গেছিলাম এবং এক্সপ্লোর করেছিলাম। কিছুদিন আগে মিলনগড় চরে গেছিলাম, সেখানে কিন্তু 92 বছরের এক বৃদ্ধা ঠাকুমার সাথে পরিচয় হয়। ওনারও জীবন সংগ্রাম কিন্তু তুলে ধরেছিলাম। তো আজকেও কিন্তু সেই মিলনগড় চরে যাব এবং সেখানেও একটা ঠাকুমার জীবন সংগ্রাম তুলে ধরবো। তবে চলুন আস্তে আস্তে। এখনই নৌকা আসবে, নৌকা প্রায় চলেও এসছে গঙ্গার ঘাটে। এই গৌরনগর ঘাটে নৌকা যেখানে এসে থামে সেটা হচ্ছে ওই যে বাঁশ দিয়ে যে পাটাতন করা আছে ওখানে, আর ওই যে চালি আছে ওখানে কিন্তু যারা পথচারী মানে এপার থেকে ওপার করে তাদের জন্য কিন্তু বসার জায়গা। ঝড় বৃষ্টি রৌদ্র সব কিছুতেই ওখানে কিন্তু যে এসে আশ্রয় নেয়। নৌকা যখন ঘাটে চলে এসছে, নৌকায় উঠে পড়াই শ্রেয়। এখন টাইম ঠিক 11:30 বাজে, এরপরে কিন্তু আর 12টায়। যাই হোক, নৌকায় উঠে পড়িয়ে গেল। দেখুন ঘাটটা। গৌরনগর ঘাট থেকে নৌকা ছেড়ে দিল। এখন টাইম ঠিক 11:40 বাজে। 15 থেকে 20 মিনিট লাগবে যেতে। আর ওই যে সামনে ঘাট কিন্তু দেখা যাচ্ছে। আর এই গঙ্গার এত সুন্দর পরিবেশ আর ফুরফুরে হাওয়া, গায়ে রোদ পড়ছে কিন্তু রোদ কিন্তু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, নৌকা চলছে, আর কিছুটা এগোলেই কিন্তু মিলনগড় ঘাটে পৌঁছে যাব। তো মিলনগড় ঘাটে নেমেও যাব। তো চলুন, আর নেমে কথা হচ্ছে। বন্ধুরা, পৌঁছে গেছি মিলনগড় ঘাটে। আর এই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর, আর আমাদের ওই ঘাটে নামিয়ে দেবে। ওই যে দোকানটা দেখা যাচ্ছে ওখানে এই ভাড়াটা মেটাতে হবে, 5 টাকা করে নেবে ভাড়া। যাই হোক, সবার প্রথমেই নেমে গেলাম। আর এই বাসের চালি করা, কারণ বাইক টাইক যেতে সুবিধা হয়। ও গাছটার নিচে কত ঠান্ডা। তো পৌঁছে গেলাম মিলনগড় ঘাটে। এই
জায়গায় কাদা হয়ে যায়। আগে ওই ঘাটটায় নামিয়েছিল গতবার যখন এসেছিলাম। দেখো সবাই কিন্তু নৌকা থেকে এবার এক এক করে সামনের দিকে এগিয়ে আসছে, আর একটা নৌকা রাখা আছে। আর এখানের পরিবেশটা দেখো কত সুন্দর, অসাধারণ লাগছে। আর এই যে নৌকাগুলো রাখা, এগুলো কিন্তু মাছ ধরার জন্য। এই যে নৌকাগুলো, এই নৌকাগুলো কিন্তু এখানকার যারা মৎস্যজীবী আছে তারা কিন্তু মাছ ধরতে যায়। যাই হোক, অসাধারণ একটা পরিবেশ, তো সত্যি খুব সুন্দর লাগছে। তো চলুন আগে টাকাটা মেটাই। ওই সামনেই যে বটগাছটা আছে ওর নিচে টাকাটা দিতে হবে। ওখানে একটা কাকু বসে আছে যিনি এই ঘাট ডাক নেন, তো ওনাকে টাকাটা পরিশোধ করতে হবে, তারপর আবার কথা হচ্ছে। এখানে কিন্তু ঘাটের টাকাটা দিতে হবে, আর এই জায়গায় পরিশোধ করে তারপরে এক্সিট দিতে হবে। তো দেখুন সবাই পয়সা দিচ্ছে, যারা পারাপার করে এপারে এসছে ওপার থেকে। এই হচ্ছে মিলনগড় ঘাট, ফেরিঘাট। আর এই ঘাটের থেকে উঠে এবার কিন্তু আমি ওই যে কটা বাড়ি দেখা যাচ্ছে ওখানে যাব। তো আমাকে কিন্তু এই দিক দিয়ে ঘুরে গেলে 3 থেকে 4 কিলোমিটার আমাকে হাঁটতে হবে, বা কোনো যানবাহনে যেতে হবে, প্রচুর পয়সা খরচ হবে। তো গাড়ি রিজার্ভ করে যেতে হবে না হলে, কিন্তু আমি তা করব না। একেবারে এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা বেয়ে হেঁটে হেঁটে ওই সামনের দিকে যাব। তো চলুন, আর যেতে যেতে অনেক কিছু দেখাবো। আর এখানে পাট চাষ হচ্ছে দেখুন, আর একেবারে গঙ্গার পার কিন্তু এটা। ভয় লাগছে দেখুন, পোকামাকড় তো, যেই বিষয়টা বলতে গেছিলাম পোকামাকড়ের বিষয়টা, কারণ এখান দিয়ে যেতে গেলে কিন্তু আমাকে খুব নজর দিয়ে যেতে হবে, পোকামাকড়ের ভয় আছে। তো যাই হোক চলুন, ঈশ্বরের নাম করে বেরিয়ে পড়লাম। তো পাশেই গঙ্গা, গঙ্গার অপরূপ সৌন্দর্য, আর এইদিকে রাস্তা। তো চলুন, একেবারে মাঠের আল বরাবর হেঁটে যাচ্ছি কিন্তু দেখুন। আর মাঠে কিন্তু কাদাও আছে, কারণ গতকাল বৃষ্টি হয়ে গেছে, সেই বৃষ্টির কারণে। জানি না, একা একা আজকে ট্রাভেল করছি, একা একা যাচ্ছি, কোথায় গিয়ে উঠবো কে জানে। তো চলুন দেখা যাক, ভাগ্য যেখানে নিয়ে যায় সেখানেই যাব। আর গরমও পড়েছে খুব, এই গরমের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া, কি করব বলুন, কিছু করারও নেই। আর কিন্তু এখন চাষ মাঠে বলতে এই পাট চাষ হচ্ছে, পাট সবে জ্বালিয়েছে। আর এইদিকে কিন্তু তিল চাষ হচ্ছে। দেখুন বন্ধুরা কতটা পথ হেঁটে এসছি। এবার কিন্তু এই ধান ক্ষেতের পাশ দিয়ে, আর এইদিকে পাট চাষ করা আছে, পাট আর ধানের মধ্য দিয়ে যে আল, সেই আল বরাবর হেঁটে যাচ্ছি। যাই হোক, পৌঁছে যাব, ডেস্টিনেশনে পৌঁছে যাব। কতটা পথ অতিক্রম করে চলে এসেছি আমি, কিন্তু ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ঘাটটা দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু হাঁটা শুরু করেছি, ওই টোটো স্ট্যান্ড থেকে। মাঠ বরাবর কিন্তু হেঁটে আসছি, কষ্ট হয়ে গেছে, জল পিপাসা পেয়ে গেছে। তো সামনে দোকান পাবো কিনা জানি না, তো ব্যাগে একটুখানি জল আছে, সেই জলটা খেয়ে নেব। এখন ঠিক 12টা বাজে, মাঠেও কোনো চাষিকে দেখছি না। তো এখানকার চাষবাস কেমন হয় বা কিছু জেনে নিতাম, দেখা যাক যেতে যেতে কাউকে পাই কিনা। তো চলুন, আপনাদের এখানে একটা কথা বলে রাখি, বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, অন্য কোথাও গেলে একা একা ট্রাভেল করলে বা একা একা এক্সপ্লোর করলে অনেক কিছু কিন্তু অভিজ্ঞতা বাড়ে। ভয় লাগে, ভ্রান্তি লাগে, অজানা জায়গা, তবুও কিন্তু মনের জোর আর লক্ষ্য এক রেখে এগিয়ে গেলে সে জায়গায় ঠিক পৌঁছানো যায়, এটা আমি মনে করি। কারণ এই বিষয়টা কিন্তু আমি খুব মানি। ও কাদা, তো এবার কাদা পথ দিয়ে হাঁটতে হবে। দেখুন ডেবে যাচ্ছে, এখানে ধান লাগানো ছিল, আর এটা বিলির জমি, মানে যেই জমিটা একবারে গঙ্গা থেকে এসে বিল মতন, সেই বিলির জমি। 1 থেকে 1.5 কিলোমিটার পথ, এই যে আলের জমি, এই আলের জমির পাশে কিন্তু হেঁটে যাচ্ছি। তো কখনো কাদা, কখনো নরম মাটি, কখনো প্যারপ্যারে মাটি, এখান দিয়েও হাঁটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। তো এখনও অনেকটাই হাঁটতে হবে আমার। এমন পজিশনে চলে এসেছি, অর্ধেকের বেশি চলে এসেছি, পিছোতেও পারছি না। এখন কষ্ট হলেও সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আর আমার সামনের দিকে নজর রাখতে হবে। দেখুন এই যে ভেন্ডি ক্ষেত আর পাশে পাট। অনেকটা হেঁটে আসার পরে একটু ছায়ায় আশ্রয় নিলাম, এই গাছের ছায়ায়। কষ্ট হয়ে গেছে, তো সামনে একটা রাস্তা আছে, তারপরে কিন্তু আরেকটা মাঠ পার হতে হবে, তারপরে কিন্তু ওই চরে যেতে পারবো। তো সত্যি প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে আজকে, একা একা তো আরও কষ্টটা বেশি হচ্ছে। তো যাই হোক, একটুখানি দাঁড়িয়ে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব। আর এখানকার স্থানীয় কারোর সাথে দেখা হলে অবশ্যই কথা বলবো, এখানকার সম্বন্ধে জানবো, এই মাঠঘাট, এখানকার মানুষের জীবিকা, যোগাযোগ ব্যবস্থা সব কিছুই তুলে ধরবো। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। দেখুন এতক্ষণে কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু হেঁটে হেঁটে এই মাঠের মাঝখান দিয়ে হেঁটে এসে এই যে রাস্তা, এই রাস্তায় উঠলাম। অনেক কষ্ট হয়ে গেছে। আর ওই যে ঘরগুলো দেখা যাচ্ছিলো, এই যে সেই ঘরগুলো। আর এখনও কিন্তু আমার হয় এই মন্দিরটা দেখা যাচ্ছে, কত সুন্দর একটা মন্দির, এই মন্দিরের পাশ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে ওই যে রাস্তা, ওই রাস্তা বেয়ে ওই যে দেখা যাচ্ছে যে ঘরগুলো, ওখানে যেতে হবে। আর এক যাওয়া যায় এই সোজাসুজি হেঁটে যেতে হবে। তো যাই হোক, আমি ফাঁকা মাঠের মধ্য দিয়ে হাঁটবো। এখন এই যে মিলন ঘর, এই যে একটা চর, এই চরে কিন্তু অনেক মানুষ বসবাস করে। এটা কিন্তু সম্পূর্ণ নিচু এরিয়া। এই যে মাঠে যেসব ফসল হচ্ছে খুবই কিন্তু ঝুঁকি নিয়ে করে, কারণ যে কোনো সময় বুড়ে যেতে পারে। তো এখানে যাচ্ছিলাম, যেতে যেতে একটা দাদুর সাথে দেখা হয়ে গেল। তো দাদু ভালো আছেন তো? যাক, দাদু ভালো আছেন। তো কোথায় গেছিলেন? ওই তো এই যে মাঠে গেছিলাম, ওই যে কচু লাগাইছি, তলায় আচ্ছা। গেছে। মানে কচু লাগিয়েছিলেন, সেটা তলায় গেছে? ওই আচ্ছা। তো ওই যে নয়ে গেল, যে ও আচ্ছা আচ্ছা। ছেলেটা নয়ে গেল যে কচু। আচ্ছা আচ্ছা। তার মানে এখানকার যারা বসবাস করে, যাদের যে জীবন সংগ্রাম খুবই তো কঠিন, মানে খুবই কষ্ট করে এই যে চাষ করছেন, তো বুড়ে গেলে তো হয়ে গেল। বুঝে যায় তো, ওই যে নিচে পাট করছি নেই তো, এই জায়গা ভালো উঁচু আছে, কিন্তু এর নিচে যে পাট করছি তলায় গেছে, তলায় গেছে। দুনিয়া বুনাইছিলাম, হ্যাঁ। পরিষ্কার তলায় মানে একটু নিচে জমি যাদের আছে তাদের খুব লস খেতে হয়, তাই? উপরে আর কি রিস্ক, মানে এই উপর দিয়ে থাকলে যা কিছু ফসল নেওয়া যায়। আচ্ছা। এই যে নিচে মানে ফসল ভারী। এখন তো তাও বর্ষাকাল আসেনি, এখন গ্রীষ্মকাল চলছে, তো এখনকার এই যে ফসলগুলো উঠে যাবে। না, এগুলো উঠে যাবে, এগুলো উঠে যাবে, তারপরে যা লাগানো হবে সেগুলো তারপরে আর হবে না। ও মানে তারপরে আর ফসল হবে না? আর হবে না। আর কাতি মাসে যাইয়া, বুঝছো, কাতি মাসের সেই সময় ইন্ডিয়া আবার ফসল করবে। তার মানে এই কয় মাস পুরো বন্ধ? বন্ধ। তার মানে দুটো ফসল হয়তো তাহলে? এই সমস্ত জমিতে দুটি ফসল হয়। আর একটু নিচে জমিতে? ওই সমস্ত এক ফসল। এক ফসলের জমি? ওই এক ফসল জমি হয়তো ওই পাট হবে, যে পাট বুনাইছে, পাটটা হবে, কিছু কিছু হবে, কিছু কিছু হবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তো এখানে যারা চাষবাস, মানে তারা লাভবান কেমন হয় চাষের? লাভবান নেই, লাভ নেই? লাভবান নাই, কিন্তু আমরা যে কেটা ঘুরতে পড়িয়ে থাকবে, হ্যাঁ। যা হোক ওই এককালে নেই, যা খরচ চাষ করতে এই খরচ জমিটা, কেমন? যা খরচ যাবে, এই যে এই জমিটা, সেই খরচের পয়সা উঠবে না। উঠবে না? মানে না। খুবই তো কষ্ট করতে হলে। হ্যাঁ, মানে খরচের কষ্ট পয়সা করে- মানে ওই লাস্টে যাই দেখা যাবে কি, ওই একবারে সেন্টে পয়সা পাবে, এই দিয়ে আর কি। যাও, এখানকার যারা চাষবাস করে তাদের কি লিসে নিয়ে থাকে, না এমনি না, নিজের না, পার্সোনাল? যার যার জমিতেই, সেই জায়গায় যে লিজ নেয় না বেশি, ভবিষ্যৎ দু একজনের নেয়, কেননা এই সমস্ত জমি তো খাসের। ও আচ্ছা আচ্ছা। এই জালটা এতে খাসের, ও এই যে রাস্তাটা, আচ্ছা আচ্ছা। এই যে খাসের। ও ওই জন্য লিস নিতে চায় না, তাই তো? একটু লিজ মানে নিতে যে চায় যা না। করছে সেইটুকুই, তাও তো হ্যাঁ, সেইভাবে লাভ হয় না। ওই জাত দিয়ে মানে যাও নিজেকে জমি, হুম। ওইতে আর কি, মানে যাও লিজ নেয়। আচ্ছা আচ্ছা। মানে খাসের জমি থাকলে লিস নিতে চায় না, তাই তো? না। ওটা নিয়মের মধ্যেও নেই। হুম, হুম, তা আপনার এই যে কচুতে লস হয়ে গেল, তাই তো? হুম, প্রচুর লস হয়ে গেল। এর পরের ফসল কি লাগাবেন? পরে আর ও জায়গা কিছু হবে না, আর ফিরে আবার ওই কাতি মাসে, সেই সময় যদি ওই জায়গায় আবার কচু লাগাবো, ও কোনো কচু জায়গায় আর কোনো ফসল হবে না। ও ওই গনে গনে জল ওঠে, গনে গনে জল উঠে যায়। জল ওঠে। আর এখান থেকে নদী কত দূর? এখান থেকে নদী আসা দূর আছে, আচ্ছা। চর, মানে ওদিক যায় দাও গা, হ্যাঁ, একদম কাশিয়া, কাশিয়া, শুধু কাশে? কাশিয়া, একদম হ্যাঁ। শুধু কাশিয়া। কারণ চাষ করলে তো হবে না, জল, ও জল হয়ে যায়, ওই যোগায় যোগায় জল আসে, হ্যাঁ। এই জল হয়ে যাবে। ও আচ্ছা, মানে হাঁটু সমান জল হয়ে যায়। হ্যাঁ,
কি ফসল বুনবে, ফসল হয়তো বুনতে পারে না। বন্ধুরা দেখেন, এই যে দাদুর সাথে অনেক কথা বললাম, অনেক কিছু শুনলাম। এখানকার মানুষরা যারা ফসল উৎপাদন করে, যারা চাষবাস করে, তাদেরও কিন্তু অনেক কষ্ট আর অনেক ঝুঁকি নিয়েই চাষ করতে হয়। কারণ বর্ষা একবার ঢুকে গেলে বা নদীতে জল বাড়তে শুরু করলে এইসব ফসল কিন্তু আর পাওয়া যায় না, সব বুড়ে যায়, তাই তো। আর এখানে ফসল চাষ করতে খরচ কেমন? খরচ আছে, যে জমিতে দেখতেছে এখন তো ঘাস নাই, হ্যাঁ, এই জমিতে তেল উঠে যাবে, হ্যাঁ। তারপরই ঘাস হবে। ওই ঘাস কাতি মাসে মানে ওষুধ দিতে হবে, হ্যাঁ। ঘাস মারা ওষুধ দিয়া তারপরে চাষ দাও, আবার নিগড়াও, মানে 4-5টা নির্লন দিতে হবে। ওরে বাবা, মানে এখানে ঘাস হয়, চাষ করলে ঘাসের যে ছাপাই করতে যে খরচ, সেই খরচটা প্রচুর। ওই প্রচুর খরচ যায়। হ্যাঁ। হয়তো ওই জমিটা চাষ করলাম, খাটিয়ে ফাটিয়ে ওই সমান সমান যাইয়া, মানে যে খরচা যাবে, কেননা লাস্টে যায় সেই পয়সাটাই থাকে। আচ্ছা আচ্ছা। আবার কোনো কোনো জমিতে মানে লস যায়। মানে তাহলে এখানকার যারা চাষবাস করে তারা সুখী নাই, না, চাষ করে সুখ নাই। সুখ নাই। মানে যাদের ওই মাঠে, উঁচু মাঠে যাদের আছে, হুম। ওই তাদের এদিকে ধান কেমন হয়? ধান যাও মোটামুটি খারাপ হয় না। ওই যা ফসল এই যে ধান হয়েছে, ও, ওই বিঘায় মানে 20 বস্তা হবে। আচ্ছা, আপনাদের মেন বাজার জিরাটে না আপনারা চাকদা যান, কোনটাই সুবিধা হয়? মেইন বাজার মানে চাকদা নাম করা বড় বাজার, আচ্ছা। বুঝছো, তো ওই বাজারই বেশি যায়। আর এই জিরিয়াটে যায় কম। জিরিয়াটে মানে ওই মানে 5 কেজি 10 কেজি মাল হলো কি 25 কেজি হলো, এ নইয়া চাকদা যায় তো পোষাবে না। ও, এটা নইয়া চাই খেলে জিরিয়াট গেলেই পোষাবে, কেননা নদী পার হতে গেলে, আচ্ছা আচ্ছা। একটা নদী পার হতে গেলে খরচ 5 বেশি। টাকা। আর ওই সাইকেলে গেলে সাইকেলে 10 টাকা। হ্যাঁ। এই আসা যাওয়ায় মানে খরচ চলে যাবে। খরচা যায়, তা সে পয়সা হবে না। আচ্ছা আচ্ছা। বুঝছো? তো যাই হোক দাদু, চাষের ক্ষেত্রে খুবই কষ্টকর ব্যাপার। তো যাই হোক, অনেক কথা জানতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু ওই পাশে যাব, ঘুরে আসি। হ্যাঁ, ভালো থাকবেন। যা। তো বন্ধুরা, যাই হোক, এই দাদুর থেকে অনেক কিছু জানতে পারলাম। এবার আস্তে আস্তে কিন্তু সামনের দিকে যাব। সামনের দিকে যাওয়ার পরে একটা রাস্তা বাঁধবে, তারপরে কিন্তু ওই গ্রামটায় যাব। তো চলুন। দেখুন, ওই রাস্তা ধরে এসছি, ওই রাস্তা ধরে এসে এবার কিন্তু আবার মাঠের মাঝখান দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এখনও অনেকটা হাঁটতে হবে। একটা দাদুর সাথে দেখা হয়েছিল, তো দাদু অনেক কিছুই বললো, অনেক কিছুই শুনলাম। এখানে কিন্তু সব মানুষেরা চাষবাসের উপর ব্যস্ত। এই ইসে উঠা যাবে ওই গ্রামটায়, ওই সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে। ও, থ্যাংক ইউ দাদা। এই যে দাদাটা মাঠে বীজ দিতে গেছিলো জমিতে, তো এখন ঘরে ফিরছে, এখন যে টাইম। তো চলুন, পুরো রোদের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। আস্তে আস্তে কষ্ট হয়ে গেছিলো। এই যে গাছের ছায়ায় কিছুটা সময় আমি রেস্ট নিয়ে নিলাম, একটু জিরিয়ে নিলাম, না হলে আর হাঁটতে পারছিলাম না, অনেক কষ্ট হয়ে গেছে। এই যে ফাঁকা জায়গা, পুরো ফাঁকা মাঠ, পাশে কিন্তু গঙ্গা। এই সব জমি কিন্তু বর্ষাকালে পুরো জলের নিচে থাকে, মানে আমার সমান জল হয়ে যায়। এই যে ফাঁকা মাঠ দিয়ে, কলা বাগান দিয়ে হাঁটছি, একটা ঘটনা মনে পড়ে গেল। কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম বিষ্ণুপুর চরে। তো সেই বিষ্ণুপুর চরে একটা ঠাকুমার সাথে দেখা হয়েছিল, যে ঠাকুমার ভিডিওটা বানিয়েছিলাম। স্বামীর মৃত্যু শোকে একাই বসবাস করছে 72 বছরের এক বৃদ্ধা ঠাকুমা। সেই ভিডিওটাতে অনেক মানুষ আমাকে কমেন্ট করেছিল। সেখানে যে কমেন্টগুলো এসেছিল এত সুন্দর, এত মনোবল বৃদ্ধি পেয়েছিল। বিশেষ করে আপনারা এই কমেন্টগুলো বেশি করেছিলেন। মানে আমি প্রতিবন্ধী, অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা জানেন, এক পায়ের জোরেই ভিডিও বানাতে হয় আমার। এত কষ্ট করে ওখানে পৌঁছে গেছি এবং অত সুন্দর একটা মানুষের দেখা পেয়েছি, যে বিষয়টা তুলে ধরেছি। আপনারা খুব সাপোর্ট করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, তাহলে আমার মনোবল সত্যি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। আরও ভালো কিছু, আরও নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার শক্তি যোগায়। তো যাই হোক, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই সবসময় পাশে থাকুন। চলুন, ফাঁকা মাঠ দিয়ে হাঁটছি, একাই হাঁটছি, কিছু করার নেই, একা এসছি যখন। এবার কিন্তু পুরো শুনশান পরিবেশের মধ্যে, একেবারে নিস্তব্ধ পরিবেশের মধ্যে, শুধু একটু হাওয়ার যে আওয়াজ, সেই আওয়াজ ছাড়া আর কিছুই নেই। আর সামনে দেখুন কত ভয়ঙ্কর জায়গা। এই ভয়ঙ্কর জায়গা দিয়ে কিন্তু এখন হেঁটে যেতে হবে, মনে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আস্তে আস্তে সেই গ্রামে কিন্তু পৌঁছে গেছি। দেখুন
কতটা পথ আমি হেঁটে এসেছি, এসে এই যে গ্রাম, সেই গ্রামে দেখা পেলাম। এই গ্রামে কিন্তু সেই ঠাকুমা থাকে। ওই যে রাস্তা বরাবর উঠে এসে এই যে রাস্তাটা পেলাম, এই রাস্তা দিয়ে এবার কিন্তু সামনের দিকে এগোতে হবে। দেখো কত সুন্দর রাস্তা। আর এখানে যারা বসবাস করে তারা কিন্তু এই প্রকৃতির মাঝে বসবাস করে। অপরূপ সুন্দর আর অপরূপ সুন্দর জায়গা। বন্ধুরা, আজকে যে ঠাকুমার জীবন সংগ্রাম তুলে ধরছি সেই ঠাকুমার বাড়ির সামনেই কিন্তু আছি। আর ঠাকুমাকে কিন্তু পেয়ে গেছি, আমার সত্যি খুব সৌভাগ্য ভালো। আর এই যে পরিবেশটা একেবারে মিলনগড় চরের মধ্যে যে শুনশান পরিবেশে যে ঠাকুমা বসবাস করে, সেই ঠাকুমার জীবন সংগ্রাম যে এতটাই কঠিন, সেই জীবন সংগ্রামটাই কিন্তু আজকে তুলে ধরবো। এই দেখো ঠাকুমার বাড়ি। তো এখানে আগে গঙ্গা ছিল, তাই না? হ্যাঁ। এই যে দেখো ঠাকুমার বাড়ি, এই যে একচালা ঘর, এই ঘরে কিন্তু ঠাকুমা বসবাস করে দীর্ঘদিন ধরে। আর বাড়ির সামনেই কিন্তু ছোট্ট একটা উঠান, লঙ্কা, তারপরে ডাটার দানা, আর ওই যে বেগুনের চারা, লঙ্কা, বিভিন্ন ফসল টুকটাক করে দু একটা করে এখানে লাগিয়ে রেখেছেন, যাতে একা জীবন তো যে একে একটু করে চলে যায়। আর ঠাকুমা দেখো এই যে কাজ করেই যাচ্ছে। ও ঠাকুমা, আছো কেমন? আছি ভালো। আচ্ছা, কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগে আমার। সুন্দর তো লাগে, এই কদিন পর পাট বড় হয়ে গেলে দাদা থাকা যাবে না গরমে, তাই না? শোন দাদা, আমরা ছিলাম ব্রাহ্মণের মাইয়া, তাই ও কাছে কি তোরে বিয়ে দেবো বিয়ে দেবো বিয়ে দেবো, পাত্রী আনবো, তা পাত্রী পাই নাই, তাই আমি বিয়ে বসি নাই। আচ্ছা, বসি নাই। মা বাবা আবার ওই পুজো টুজো করে তো আমার বাবা, পুজো টুজো করে। আমি সবার বড়, বাপ খুড়েরা 4 ভাই, আমার বাপ খুড়েরা 4 জন, আমি হলো বড় জনের মাইয়া। তাই আমি জন্ম নিয়েছি, তো বাবা কইছে কি জোর বাধ্য রয়েছে থাক, আমার খুব যত্ন হইলে ওরা পালছে, পাইলে টিলে মানুষ করছে, একটু বড় হয়েছি। তারপর একটু বড় হয়েছি, বড় হইলে পরে আসে আমার বাবা, আমি একটু বড়, আর আমার ছোট একটা বোন আছে ছোট, তাই 2.5 বছর বয়স, সে হলো ছোট। আমার বাবা একদিন এসে কয় কি মারে, এই বাতরান, কয় কেন, কয় আমার সময় হয়ে গেছে, আমি চলে যাব। তা আমার মা আবার কইছে কি তোমার সময় হয়ে গেছে, তুমি এই যে সলমিয়া এই যে বানাইছো, ওই যে 3টা মাইয়া ছলের আশায় আশায় 3টা মাইয়া হয়েছে, তারপর তোমার 2টা ছল হয়েছে, তাই আগে বিয়ে থাবা দিবা, তুমি থাকবা, সংসার করবা, দাদু হবা, অমুক করবা, তুমি থাও। কয় না আমার সময় হয়ে গেছে, আমি চলে যাবো। তো আমাকে ছোট 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 তুইয়া আমার বাবা আর কি ব্রাহ্মণ মানুষ, পুজো হচ্ছে কি সাদা জিদে ছিল তো, সরল সোজা ছিল। তারপর উনি আইসেন, মা কয় কি আমারে তুই কোনোখানে যাইতে পারবো না, আমারে আনছো তুমি পিঠের দিয়ে বিয়ে হইলে আমারে তুমি নিয়ে যাবা, আমি তোমারে আমি ছাড়তে না কিনি, আমার এই হিল কুহুর দিয়ে যাবা তুমি জন্মাইয়া, আমি কষ্টের কেমনে পালবো, আমার তার যজমানি নাই, তোমার যজমানি ছিল, তোমার যজমানি নাই। তারপরে হেসে কয় না ভাত রান, নিয়ে যাবো তোরে। তা ভাত ঠাত রানছে, আমি এবার বড়, তা আমার আবার আমার বাবা কইছে কি যে বাবা আমি স্কুলে যাই, স্কুলে যাইতাম, তো একটু বড় হয়েছি, তা আমার পাশের আমার ঠাকুমা আগে মানে তোমার বাবার বাড়ি কোথায় ছিল? ও বাংলাদেশে। ও বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশে ছিল, আগে বাংলাদেশে বাড়ি ছিল। তারপর আমি 25 বছরের সময় ওই দেশে আমি এই দেশে চলে এসেছি। আচ্ছা, 25 বছর বয়স ছিল? বয়স ছিল, হ্যাঁ। সেই সময় আমার বাবা মা মরে গেল, আমার ছোট ভাইকে কি তুই বিয়ে বয়স, আমি বিয়ে বসিনি, আমার ছোট বাড়ি আর আমি চলে এসেছি দিনাজপুর থাইয়ে। আমার বাড়িটা বাইরে কাজ টাজ করতো, আমার কাছে তুই বিয়ে বো, আমি কে না বাড়ি আমি বিয়ে আর বসবো না, এই দেশে কোখানে পাবো মুসলমানের এলাকার, ওই যে দিনাজপুর তো মুসলমান, কুচবিহারি মুসলমানের এলাকা, আমি বসবো না, সেরকম মানুষও নাই, আমি বিয়ে বসিনি। ওই ভাই সংসারে থাইয়ে ভাই কটা বিদেশে গেল, যেভাবে একটু পইরে পাসপোর্ট টাসপোর্ট বানাইয়ে গেল, তার কটা পয়সা ফাটাইলো, আমরা কেনালে থাকতাম, ওই জায়গা আবার কেনাল আছে। আচ্ছা, কেনালে সরকারি কেনালে ঘর দুসলা ঘর উঠে দিছে, ওই কেনালে আমরা থাকতাম 2 ভাই বোনে। তো ও একখান পাইলো, আমার আবার কয়ে দিদি তুইও দাঁড়া, তো কয় আমার এই দিদি, তো দিদিরও দিল কেনালে ঘর একখান, আমারও দিল, আমার ভাইদেরও দিল। তো কয় 2 হেন জোড়াই আমরা 2 ভাই বোনে থাই, আমি বাইরে যাবো, তুই একা কাকা ভাই থাকবি। তো চীনের বেড়াপুরে দিয়ে দিয়েছিল, ওই জাগোর সাথে ওই মিলে দিলে ওর সাথে থাকতাম। থাকতে 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 সে ভাইদের আবার বয়স হলো, তারে কয় কি 10 বছর পরে আইসি, 25 বছর, তার 10 বছর আমার তিনি বাইরে ঘর ঠর বানাইছে, পায়খানা বাথরুম কল ঠল দিছি, তার বাইরের আবার ওই জায়গায় ফোরমানের মাইয়ারে আনলাম। আচ্ছা, ফোরমানের মাইয়া আনলাম, ওই ফোরমানের মাইয়া আমার হলো ডায়রিয়া, আমার হলো কলেরা, আমি বাচ্চা দিয়ে রেখে আমার ভাই বউ সেই হাতে আড়ি পাড়ি দুধের আড়ি মারি
ভাতের আড়ি সব ফেলাই দিয়েছে, হ্যাঁ ভাত রান্ধে নাই। ওর মা এসে বললো কি, এই তোর নন্দের কি বমি, 22 বার বমি হচ্ছে, 22 বার পায়খানায় গেছে, পায়খানা করতে করতে হাট পিলো করে ওর চোখ খাড়াই গেছিল, ওর কলেরা হয়েছিল, ডায়রিয়া হয়েছিল। তারপর ডাক্তার আনলে, ডাক্তার এসে কইলো কি আর 5 মিনিট হইলে উনি বাঁচতো না। পয়লা এসে কইলো কি ডাক্তার কয় নারী নুরি নাই বাবা, এদিন নারী নেই, এ বাঁচবে না, এ আর নাই কিছু। তারপর ডাক্তার কইলো তা কোরামিন একটা ইঞ্জেকশন দিই, কোরামিন যদি কোরামিন ইঞ্জেকশন দিলে যদি তাপ ওঠে তাহলে সেলাইন লাগাবো, আর যদি তাপ না ওঠে তো মরেই যাবে। কোরামিন তো শেষ ইঞ্জেকশন। তারপর দেখে আস্তে আস্তে তাপ উঠছে, তাপ উঠলে পরে হাসি সেলাইন জুড়ছে। ডাক্তার তো বোঝে, সেই ডাক্তারের সেলাইন জুড়ে ভালো হয়েছে। কেবল সেলাইন চলছে, 11 না 12 13টা দেওয়া হয়েছে। আমার ভাই হেলতে এবার চাকরি করে আইসে কয়ে শ্যাল বাড়িতে রয়েছে, শ্যালে খাবে, এখানে আমার বাচ্চা ইন্দে দিতে পারে না। আপনাকে বলছিল? আমার বলে আমার ভাই বউ কয় শ্যাল এসে আবার রয়েছে। আমি তুমি করেই বললাম, হ্যাঁ নিজের ঠাকুমার মতনই বললাম। হ্যাঁ কয় যে ননদ নাকি শ্যাল বিয়ে বসলো না কিছু না, শ্যাল রয়েছে সারা জীবন। তখন থেকেই খোটা দিত, তাই তো? হ্যাঁ, যতদিন থাকবে ততদিন এই শ্যালের বাদ দিয়ে যাওয়া না। তখন তো খুব কষ্ট লাগতো। কেমন লাগছে তুমি বলো? তারপর কাঁদলাম বসে বসে। আবার ডাক্তার এসে কয় কি, কিরে সুচিত্রা কান্দিস কেন, চুপ কর। কইছে কি হয়েছে? তা মনে মনে বাবা, আবার মা বাবা কইছে যে বাবা রে আমরা থাকতি, কইছে তুই বিয়ে বা তুই একটা পথ কর, তাই করি নেই। তাই মা বাবা একসাথে চলে গেল। আমার মা গলা দিয়ে জুললে রয়েছে, ওই জায়গাটা অটুক আবার রয়ে গেল, জুললে রয়েছে। তা মা কইছে কি, ও তুই যাবি? তাই আমি এবার একটু গান গাইতাম। আমি এবার কখন দিন গেছিলাম, কয় ও আইসে নাকি দেখ, আমি 12টার সময় চলে যাবো। বাবা কই আমি 12টার সময় চলে যাবো, আমার নিকে বসে দিচ্ছে। তা আমি এবার একটু গান গাইতাম। সংসারে 7-8 বছর আমার কাকুবার গান গাওয়াইতো, তা গান গাইতে গেছে। সে জায়গায় কয় কে রে মেনু বড়দা চলে যাবে, তুই বাড়ি চল। হ্যাঁ সেটা 8-10 জল দিলাম। মা ধরে রয়েছে, বাবারে গলা ধরে রয়েছে বসে। তা মা রে বাবা আগে একটু খাওয়াই দিল, মা চোখখান একটু উল্টাইলো, এরপরে চাই রয়েছে তোর উল্টে দিছে মার চোখখান। আর বাবা খাইলো, উনি মুখখান ফিরেই রাখছে, ফেলে একটু কাইতে মার দিক চাই দিয়েছে, এরপরে ধরে রয়েছে তো মার দিক ফেলে রয়েছে, পরান বাইরে গেলো 2 জন। এই তো হেসে কান্দা খাটি করলাম। এসে আমার ছোটো বেডি করলে কে জায়গা আর থাকবো না। আমার জ্যাঠা কাকা, আমার মাইজে কাকু, আমার নোয়া কাকু আমার কোনো হিংসা হরে খাইতে বসলে কয়, হ্যাঁ আমরা বিয়ে হরি নেই বড়দার 4 জন গুঁড়ো গা, ওরা 4 জনে খায়। তাই একটু হিংসাতে আমি তো বুঝতাম। তা আমার পরে আর একটা বোন ছিল, সেও বুঝে, কয় দিদি দেখা আমার কোনো কাকা ওরা ইহারে। তো আমার ছোটো বেডি করলো কি, দিদির নিয়ে আমি চলে যাই, তোরা থাক। তা আমার দাদু ছিল, ওনটা রইলো, আমি আমার নিয়ে চলে আসলাম। আমি বড় হয়েছি, বড় হয়েছি, ওরা নিয়ে চলে যাই। আর চেহারা ভালো, আর মুসলমানের এলাকা, আর কোন সময় নিয়ে যাবে বাংলাদেশের থেকে। বাংলাদেশের তা হ্যাঁ নিয়ে আসলো। নিয়ে এসে ওই দিনাজপুর বাড়ি বিন্দু যে গড়টার পাইলাম, ওই জায়গা থাই ও কাজে দিয়ে ওই বউ ওই যে আমার কারখানা হলো। হ্যাঁ সর বাবা এসে এই মাইয়া তুই তোর শ্যাল হরিস, এই সংসারটাও করছে, ঘর বাড়ি পরীক্ষা পায়খানা সব পরিষ্কার করে রান্না বাড়ি থালা বাসন বানাইছি, তুই ভাই ভাত গুনে বিছেই ফেলাইছিস, দুধের কড়াই মরাই সব ফেলাইছিস, আর ওকে শ্যাল। এসর বাবা ঈশ্বর মারে, ওই মাই আমার ভাই বলে 2টা শহর দিল। হ্যাঁ ও বেচারিটা মরে যায়, আর তুই এসে নাগাইছিস। তারপরে সে ওই এমবিএস ডাক্তারটা কইছিল যে তুমি বিয়ে হরো নাই, আমার তুমি বিয়ে হরো। সালাম ব্রাহ্মণে বিয়ে বসবো না। আমার বাবা কইছে যে যাই আত্মহত্যা মহাপাপ করিস না, গলায় ধরি নইস না, আর যদি থাই তাই একজন ওই ডাক্তারই বলেছিল বিয়ে করার কথা। হ্যাঁ করনি বিয়ে? না, নমশূদ্র দেখতে ব্রাহ্মণ তো মানে কিসের জন্য বিয়ে হচ্ছিল না। হ্যাঁ ও কইছিল তার মানে তুমি বিয়ে করনি? জন্মই হয় নাই, বিয়েও করিনি। বন্ধুরা, এই ঠাকুমার কাছে কিন্তু উপস্থিত হয়েছি, এবং এই ঠাকুমার জীবন সংগ্রাম যে এত কঠিন কি বলবো। কারণ ঠাকুমা কিন্তু কোনোদিন বিয়েই করেনি। তো বিয়েই ঠিক হয়েছিল, ওনার মনে অনেক কষ্ট ছিল, দুঃখ ছিল, সেই কারণে উনি একাকিত্ব নিয়েই বেঁচে থাকতে চায়। এবং এই মুহূর্তেও কিন্তু উনি একাকিত্ব নিয়েই এই চরে, এত বড় একটা দুর্গম চর, এই চরেই কিন্তু একাই বসবাস করে। তো এই যে ঠাকুমা, তো দেখো মুখটা দেখো, ঠাকুমার জীবনে কিন্তু প্রচুর কষ্ট, প্রচুর কাহিনী রয়েছে এই ঠাকুমার জীবনে। তো আমাদের প্রতিটা মানুষের জীবনে একটা কাহিনী থাকে, কিন্তু তার মনে যে একটা দুঃখ ছিল, সেই দুঃখটা জন্যই কিন্তু আজও একাই থাকে। এবং যখন ভাইয়ের সংসারে ছিল, তখন কিন্তু ভাইয়ের বউ যে কটূক্তি কথা বলতো, যে এরকম ঝামেলা
ছেয়াল ঝামেলা এইসবের জন্য যে তার মনে একটা দুঃখ, সেই ভাইকে কিন্তু ছেড়ে দিয়ে এক নির্জন পরিবেশে একা একাই কিন্তু বসবাস করছে। তার নেই ছেলে মেয়ে, নাই বাবা মা, নাই আত্মীয় পরিজন, কেউ নেই, শুধু একা একাই তার ঈশ্বর আছে। আর এই যে ঘর আছে, ঈশ্বর আছে, আর উনি এখানে একা একাই বসবাস করছে। আর এই যে পায়ে কি হয়েছে ঠাকুমা? পায়ে ওই পায়ে মেলা দিন ধরে ব্যথা, এই পায়ে এই জায়গা ফুলে, এই তো ফুলে, ওই ফুলার জন্য, তাই তো? এদিকে গাই লাগছিল ওই লোহার রডে। ও কাজ করতে গিয়ে? হ্যাঁ, কাজ করতে গিয়ে তো তেলাটা নামা দিছি, আর লোহার শিখে আর কি বৃষ্টি নামছে, কাপড় চোপড় নিয়ে ঠুকুত করে লাগছে, আর ওই জায়গা সেই ফুলে এরম হয়েছে। তার সেই বাবু আবার আমার ডাক্তার দেখাই কই, মাসি তুমি বাড়ি যাও, বাড়ি দিয়ে একটু রেস্ট নাও, তুমি পরে আবার কাজে আইসো। তারপরে এই ব্যথা দ্বারা 7,000 8,000 টাকা দিলাম, তো ওই পাও যাচ্ছে না, ভালো হয়েছে না, মানে পাও ভালো আসছে না, তাই না? মানে ডাক্তারে কইছে তোমার ওই জায়গা রক্ত জমা হয়ে গেছে, তোমার অপারেশন করে ওই জায়গা রক্ত করা লাগবে, তারপর তুমি ভালো হইবা। তা আমি পয়সা পাবো কোথায়? এতগুলো টাকা লাগবে বলে অপারেশন করতে নিয়ে গিয়ে। আচ্ছা, তুমি এই জায়গায় কতদিন ধরে আছো? এই তো 3-4 বছর হয়েছে এখানে। 3-4 বছর। তার আগে ছিল কোন জায়গায়? দিল্লি কাজ করতাম। ও, দিল্লিতে? হ্যাঁ, দিল্লির ওই 18 বছর। তাহলে তোমার কষ্ট করে আমার জন্য চা বানাতে হবে না ঠাকুমা? আমি চা বানাই খাই গো। না না, এত কষ্ট করে বানাতে হবে না। ওরে দাদা রে, আমিও খাই, একজন আসলো আমার মতন, সেই খাবে। মাঠে গেছিলাম। তা যাই হোক, ঠাকুমার বাড়িতে যখন এসছি, ঠাকুমার ঘরটা দেখাই। এই হচ্ছে ঠাকুমার একচালা ঘর। এই ঘরে কিন্তু ঠাকুমা বসবাস করে। আর এই যে হচ্ছে ঠাকুমার ঘর। এই যে এখানে রান্না বান্না করে, উনুনে রান্না করে, তাই তো? তুমি আঁচের উনুনেই রান্না করো, তাই তো? গ্যাস নেই? পাট কাটি দিয়ে রান্না করো। আর এই যে তোমার ঘর, তাই তো? দেখো, এই যে ঠাকুমার ঘর। আমার ঠাকুমার ঘরে ঢোকার সৌভাগ্য হলো। তো যাই হোক, ঠাকুমা কিন্তু আমাকে চা বানিয়ে খাচ্ছে। এই দুপুরবেলা ঠাকুমার বাড়িতে এসে কিন্তু চা খাওয়ার সৌভাগ্যটা হলো। এই যে ঠাকুমা চা বানানো শুরু করেছে। যদিও ঠাকুমার পায়ে ব্যথা, আমি এসছি ওনার পুরো নাতির মতো, তো ওই জন্য নাতিকে খালি মুখে ফিরাবে, সেই জন্যে চাটা বানাচ্ছে। এবং আরও অনেক কথা বলবো ঠাকুমার কাছে, আজকে অনেক সময় থাকবো। শুধু এখন বলে না, পরবর্তীতেও আসবো, কারণ যার কেউ নেই তার সবাই আছে। হ্যাঁ, ঠিক। এক্সরে করেছিলে? হ্যাঁ, কইছে অপারেশন করে রক্ত জমা হয়ে গেছে। এই যে কোল কটা রাখছি। কি রান্না করেছিল আজকে? ওই যে সবজি মজি শাকই খাই, ওই পাট শাক। তা আজকে পাট শাক রান্না। পাট শাক খাইলে পেট ব্যথা হয়, শাক শুকা আবার জবা খাইতেরি না, আবার জবাও খেতে পারি না গো ভাইয়া। মাঠঘাট আছে, কেউ গেলে কিছু সবজি মবজি তো নিতে না দেয় না, কিনে আনি। দেয় না কেউ? না, কিনে আনি দাদা। সকালে বানাই চা খাইছি, চুলের একটু নেপো। বৃষ্টি হয়েছিল কালকে, বৃষ্টিতে মধ্যে ঝড় আইছিল এই জায়গায়? হ্যাঁ, ঝড় বৃষ্টি হয়েছিল তো। আর এই যে জ্বালানি গুলো, সারা বছরের জ্বালানি কি গুছাই রেখে দিয়েছো ঠাকুমা? যাও দেবো কি জানি, একা মানুষ, গ্যাস নাই দাদা, গ্যাস নাই। গ্যাস থাকলে আর সুবিধা হতো না। একা মানুষের গ্যাস দেখি আশায় আছে, যেহেতু কাজে যাবো, কাজে যাই একটা সিলিন্ডার উঠাবো আর একটা গ্যাস নিবো, আর এই যাও। এখন কাজে যাবা কোন জায়গায়? আবার তো বেঙ্গলে যাইতে চাই, সবাই কয় কি যে আইসিস। ব্যাঙ্গালোর গেলে তোমার পা ঠিক না হলে তুমি কি করে কাজ করবে? ওই তো কয় পাও খোরাই খোরাই আটতেছিস, এই জায়গা একটু রেস্ট নাও, তারপরে এসে তুমি হয় কিছুদিন রেস্ট নাও, তারপরে যাই না। এখন তো কোন রকম ভাবে চলে যাচ্ছে। চলে যাচ্ছে তো, এই 5 মাস ধরে আইছি, কোনো কাজ করতে পারতেছি না।
খাবি তো? আমি একা খাবো কেন, তুমি খাবা না? আমি তো খাইছি। হুম। তো এত জল দিয়েছো কেন? যা হবে না, ফুটবে না, ফুটুক না, ফুটলে চা স্বাদ হয় না। আমি ওই যে মারার বাড়ি পাঞ্জাবের বাড়ি কাজ করি, তারা খুব ভালোবাসে, আন্টি খুব বড়িয়া চা বানায়গি, এরম হলে এরম আচ্ছা খানা বানায়গি। তুমি হিন্দি তো ভালোই জানো। হিন্দিতেও কথা কই, বাংলায় যাবার বাংলা কথা ফুটুক, ফুটলে ভালো হবে না। আমার কি ভগবান কি আমার পরীক্ষা করার জন্য যে বক্ত ফাটাই দিছে আমার বাড়িতে, যে গরিবের বাড়ি যা। দেখো বন্ধুরা কি বলছে ঠাকুমা, বলছে নারায়ণ যেন বাড়িতে পরীক্ষা করার জন্য ভক্ত পাঠাই দিলে। এরকম মানে কি বলবো ঠাকুমা, এত ভালো। যাই হোক, চা হয়ে গেছে ঠাকুমা, তাই না? না থাক, হয়ে গেলে দেখো এই যে ঠাকুমা কিন্তু আমার জন্য চা করে নিয়ে এসছে, এই যে মুড়ি। তো এই যে দুপুরবেলায় এসে এই ঠাকুমার কাছ থেকে এই চা মুড়ি খাওয়া মানে আমার একটা সৌভাগ্যের ব্যাপার। দুপুরের সেবা কিন্তু এই যে চা আর মুড়ি দিয়েই খাবো। এরপরে দেখো ঠাকুমা আমাকে ভাত খাওয়াবে। তো চা খেতে খেতে ঠাকুমার সাথে আরো অনেক কথা বলবো, তো সঙ্গে থাকুন। তার মধ্যে একটু এটা খেয়ে নিই। এই যে মুড়ি দিয়েছে, দেখো কত মুড়ি, আর এই যে চা, আর এই যে ঠাকুমার উঠান, আর এই যে ঘর, এই ঘরে কিন্তু ঠাকুমা থাকে। তো আরও অনেক কিছু আপনাদের দেখাবো। আর এই হচ্ছে জ্বালানি মজুত করা, ঠাকুমা হচ্ছে আঁচের উনুনে রান্না করে, তো দেখালাম আপনাদের। তো গ্যাস এখনও নিতে পারেনি, পয়সা অভাব, ওই জন্য গ্যাস আসেনি এখনও। তবে সামনে ভগবানের ইচ্ছায় সামনে গ্যাস চলে আসবে। ঠাকুমার বাড়িতে এসে এই যে চাটা পেলাম, ঠাকুমা চা বানিয়ে দিল, এত সুন্দর চা বানিয়েছে কি বলবো, অসম্ভব সুন্দর। আর সঙ্গে এই যে মুড়ি আর চা, এই দুপুরের খাবার এখন। তো যাই হোক, এই সেবা পেলাম এই ঠাকুমার কাছে এসে। মানে আমি যে কোনো ঠাকুমার কাছে গেলে সত্যি এত সুন্দরভাবে আমাকে সেবা দেয়, সেটা আমার এই যে কপাল, এই ভালোবেসে এত সুন্দরভাবে যত্ন করে খাওয়ায়, যে মানে এটা আমার ভাগ্যে রয়েছে বা সৌভাগ্য। ও ঠাকুমা বলছে অতীত রূপে নারায়ণ, সেই জন্য আমি সেবা করাই, ভক্তরা আমি অতীত আসতে যত্ন করি ভক্তের মতো। দেখো ঠাকুমা কি বলছে, যে অতীত রূপে নারায়ণ, তার মনে এত দুঃখ এত কষ্টের মধ্যেও কিন্তু হাসি খুশি থাকে সব সময়। আরো অনেক কথা ঠাকুমার সাথে হবে, তো আগে মুড়িটা খেয়ে নি। যে জায়গা আমাকে দেশ, সে জায়গা মুসলমান চারমুড়ে দিয়া আমার পিসিরে নিয়ে গেছিল মুসলমানে। তা আমি যখন একটু বড় হয়েছি তখন আমার বাবা কইছে কি ওরে রাখা যাবে না, ও তো তোর পিসির মতন। যখন আমার চেহারা, এখন আমি তো বুড়ো হয়ে গেছি, এখানে তো সেই সময় যেই ফুটে উঠছে তখনই কইছে ভারতে নিয়ে যারে, ভারতে নিয়ে ভালো ছেলে দেখে বিয়ে দিস। তারপর আমার ভাই, ছোট ভাই, ও দাড়ি মুছের এক দেয় নাই, এই যে নাতি ডাইছে এরকমই দাড়ি মুছি টুর এক দিছে, ওই সময় আমার নিয়েছি। আচ্ছা, যখন আমি উপযুক্ত তখন মানে এই দেশে এসে ভাইয়ের সঙ্গে ছিল? হ্যাঁ হ্যাঁ। তারপরে মানে ভাই কাজ করতো, আমি বাড়ি বসে থাকতাম। আচ্ছা, কেনালে ছিলাম, কেনালে। আচ্ছা আচ্ছা, তারপর ভাইয়ের সংসার হলো? হ্যাঁ, তার বাইরে বিয়ে দিলাম, সংসারই হলো। এখানে বউতে কয় যে ননদের জ্বালা সব না, হাসুরি হুসুরি নাই, ননদ থাকলে এ হলো শ্যাল, যতদিন থাকবে ততদিন আর বাদ দেওয়া লাগবে, কাপড় দেওয়া লাগবে। এই জন্য আমার সাথে আমার ভাই বোনে বেশি কথা বলতো না, এটা এটা করতো। সেই দুঃখে আমি শেষে বৃন্দাবন চলে গেলাম। তো বৃন্দাবনে যে গেলাম, তার কয় তুই এত ইন বয়স এই বৃন্দাবনে থাকবি, সেবা পূজা, তার দীক্ষা মতো দেশ নেই, চল আমরা দিল্লি যাই, দিল্লি যে কাজ টাজ করে কটা পয়সা জমাই। তারপরে বয়স হয়ে গেছিল, তারপর আর বিয়ে হয় না, আর বিয়ে করিনি আমি। এসে বয়স হয়ে গেল, বিয়ে করিনি। এখন দেখলাম যে বিয়ে করে কোনো লাভ নাই, পাত্র যখন পাইলাম না, তুই বাকি দিন করা তো এখানে কিভাবে চলবে, এখানে তো কামাই নাই, বয়স হয়ে গেলো তো আরো যাবো, আত্রত আছে এখানে দুইটা খাতি পারি কামাইয়া, আর 2 দিন পর তো চলবেও না, শেষে কি চলবে, কেমবাই চলবো। তা বন্ধুরা দেখো,
যে লাইফে কত তাহলে কষ্ট করেছে। এখন যে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে যে ভাইয়ের হাত ধরে এই দেশে চলে এসছে, আসার পরেও যে ভাইয়ের কাছে থাকতো সেই ভাই কিন্তু যখন বিয়ে করলো তারপর কিন্তু আস্তে আস্তে নিজে মেয়ে হইলো, তারপরে আমার জ্বালা দেওয়া দিল ভাই বলতে। মানে তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে কাজ টাজ করে বৃন্দাবনে গেছিলো, বৃন্দাবনের থেকে এসে এই যে জায়গা, এই জায়গায় এই নিরিবিলি নির্জন পরিবেশে একা একাই বসবাস করছিল। আচ্ছা, একা রয়েছি। আর তুমি কেসকেসি ভাল লাগে না, মাইসের কেসকেসি ঝামেলা খারাপ ব্যবহার আমার ভাল লাগে না। আমি একা একা থাই, ওই সময় তো একটু গীতে ঠেতে পড়ি, আর ওই যে বিকে শিখে যাই, একবেলা দুইটা খাই, একবেলা দুইটা ভাত দে, এক পা চাল রান্ধি, সকালে চা বিস্কুট খাইয়ে চ্যান ঠান করে 12-1টার সময় ভাত খাই। মানে এক বেলায় কি খাও? হ্যাঁ, একবেলা খাই। আর বিকেলে যদি পারি তো মুড়ি আছে, চেনাচুর আছে, ওইগুলো খাই। যদি ভাত এক মুঠ খাই তো এক পা চাল। রাত্রে এই যে নিলিবিলি পরিবেশে থাকো, ভয় করে না? ভয় করে না, কি ভয় করে কোথায় যাবো কও? যে জায়গা যাই সেই জায়গায় যদি কয় ঝামেলা, ভাই বউরা তো রাখলো না। তার মানে আমি যা বুঝলাম ঠাকুমার সাথে কথা বলে, বিয়ে না করার কারণটাই হচ্ছে যে ঝামেলা ঝঞ্ঝাট, মানে একা থাকতে থাকতে যে নিরহ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আর পরবর্তীতে বিয়েই করেনি। তারপর কিন্তু বৃন্দাবনে চলে গেছিলো, বৃন্দাবনের থেকে এসে কাজকর্ম এখানে ওখানে করে খায়। তারপরে যে বয়স হয়ে গেছে তারপরে আর বিয়েই করেনি। তারপরে এসে কিন্তু এই যে জায়গা, এই জায়গায় একা একাই নীরবে বসবাস করছে, তাই তো ঠাকুমা? তা সবার সমাজে যাই, ওই জায়গায় নাম কীর্তন হয় সেই জায়গায় যাই। আবার যদি কেউ বলে যে আমাকে একটু ভোগ ঠোক রান্ধতে দেও, তাই কেউ বাড়িতে একটু ভোগ রানলে কেউ 100 টাকা দিল বা খান কাপড় দিল। এই কি পরিস্থিতি দেখো। আর মেন কথা, ঠাকুমার কিন্তু পায়ে ব্যথা পেয়েছে, তারপর থেকে কিন্তু আর কাজে যেতে পারছে না। এই যে 3 মাস পুরো বাড়িতে বসা। 1 বছর। 1 বছর? হ্যাঁ। ঠাকুমা ব্যাঙ্গালোরে রান্নার কাজ করতো, কিন্তু কোনো রকম ভাবে পায়ে ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার ফলে এই যে বাড়িতে আছে। তো এখন এই যে দুর্দিনে সত্যি ঠাকুমার খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে। আর যত দিন যাচ্ছে তত কিন্তু বয়স হচ্ছে, একাকিত্বটা কিন্তু আরো বেড়ে ধরছে। তো যাই হোক, মানে দেখুন, আমি এখানে একটা কথা বলি, তো মানুষের সবার থাকে, কিন্তু কারোর কম বেশি, কারোর বেশি। এই ঠাকুমা কিন্তু একদিক থেকে দুঃখী। যেমন আমার দিয়ে উদাহরণ দিই, আমার একটা পায়ে প্রবলেম, হ্যান্ডিক্যাপ, বা আমি খুড়া মানুষ, কিন্তু আমার যে একটা মনে দুঃখ, তো অনেকে অনেক রকম কথা বলে, অনেকে অনেক রকম ব্যবহার করে, কিন্তু মানিয়ে নিয়ে চলতে হয়। এই ঠাকুমার। আরে বাবা, তুই কত দূর আসিস, আমার মতন দুঃখী এই জগতে কেউ নাই। না ঠাকুমা, কান্না করো না। এখানে যে আছে নড়তে পারি, খাচ্ছি দিনের দিন। তো এই যখন দন্ত নড়ে চুলো পেকে গেছে, যৌবনে লেগে গেছে বাটি। যৌবন থাকতে বাবা আমার শান্তি আমি চাই নেই, কোনো জায়গা পাই নেই, করি নেই। এখন তো বয়স হয়েছে, কীভাবে চলবে? এই তো এনে ভাবি সময় এই যে কান্দি কাটি খাই নই, আবার ভাবি যে কিয়াম ভাই চলবে। এমন তো কেউ নাই, চল নাই, মাইয়ে নাই, মা বাবা তা চলে গেছে, ভাই ছিল তা ভাই বুয়ানছি বিজাত। আমি কোথায় যাব, কি করব, এই বুঝি না। ভাবতে ভাবতে আমার দিন চলে যায়। এই তো খাইনি, একটু চা বিস্কুট খাইয়ে রয়েছি, 1টা বাজে, তারপর 2টা ভাত খাই। রাত্রে কান মুড়ি খেয়ে কানতে কানতে কান রাত পোহাই যায়। ওরে বাবা, তোরা কত দূর আছিস, আমার মতন এরকম দুঃখী এই জগতে কেউ নাই রে। তো দেখুন, সত্যি ঠাকুমা, আমার মতন এরকম নাই কেউ নেই, আমি আছি, আপনার নাতি আছে। জ্বর হইয়ে সব নিয়ে গেছিল, সেই ওই গাছটা আমার ঘরের পর দুরুম দিয়ে পড়ছে সেই রাত্রে। রাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার তো কেউ নাই। হে 33 কোটি দেবতা, তোরা কোথায় আছিস? এই জগতে সৃষ্টি করে পাঠাই দিছিস, তোরা আমারে না বাঁচাইলে আমি বাঁচবো না। সেই জ্বরের ভেতর চেল্লাইছি, চেল্লাইতে একটা গাছ সেই 2 ঘরের ভেতর ফেলাইছি। দেখো ওই গাছটা, দেখা ওই গাছটা আমার ওই কোনা দিয়ে যাইতে পড়ছিল। তখন তো খুব ভয় পাইছিল সেই সময় সৌম্যের ভয়, আর সেই হাওয়া, আর ডাকতে ডাকতে আমার গলা ভেঙে গেছে। হে দেবতারা, তোমরা কোথায় আছো, আমার বাঁচাও। কেন বা আমার এই সৃষ্টি করে এই জগতে পাঠাইছিস, আর এত কষ্ট হইবে আমার কেন দিস? এমন তো মানুষ নেই যে তুই ভয় পাইস না, আমরা আছি। কান্না করে না, আমার খারাপ লাগতেছে। দেখো, আমার মনেও কষ্ট আছে, আমিও, আমার মায়ের মনেও কষ্ট আছে। আমার মায়ের তো ছেলে আছে, তবুও কষ্টে থাকে। সবাই কম বেশি কষ্ট করে, সবাই করে গো। তা বন্ধুরা, এখানে একটা কথা বলবো, যদি এই যে ঠাকুমা কিন্তু এখানে একা একাই থাকে, এই যে মিলনগড় চরে, যদি এই ভিডিওটা কোনো সহৃদয় ব্যক্তিরা দেখে থাকেন, যদি এই ঠাকুমাকে
তার পাশে এসে দাঁড়াবেন, এরকম মানুষ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই ওনাকে এসে একটু সাপোর্ট করবেন। বন্ধুরা, এই মিলনগড়ের এই ঠিকানা, এই ঠাকুমার বাড়ির ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে চলুন, ঠাকুমার সাথে আরও অনেক কথা আছে, তো সেগুলো বিস্তারিত বলবো। আর দেখো, ঠাকুমা কিন্তু কাজ করেই যাচ্ছে। এখন কি করছো? এই যে ও করছে, এদিক ওদিক যাই তো, আবার যাবো আজকে ভাবছিলাম যে একটু বিক্কে ফিরে আসি, দেই ব্যাগ নইছি তো, দেই বিক্কে গেলে দেয় কয় তুমি বিক্কে আসো, ব্যাগ নইছো রাগ কইরা ভাই বর্গ পারে, তাই তোমার বয়স আছে, তুমি কাম করে খেতে পারো না, তোমার হাত রাত আছে, তুমি কাজ করে খেতে পারো না। মানুষ বলে এরকম? হ্যাঁ, কোথায় যাবো বল? কি অবস্থা? কোথায় যাব? এমন কেটা আছে দেবে এই গোবিন্দর কাছে, কয় হে গোবিন্দ, আমার তার কিছু নাই, আর পাও আছে, আমার একটু ভালো লাগিস, কাজ করে জেনে আমি খাইতে পারি, যদি না ও কেউ দেয় তোমার ওই ছোট ভাইয়ের সাথে যোগাযোগ আছে? আছে, ও বাইরে থাকে, বউটার সাথে বউটা রাখতে চায় না। দুঃখ আছে, কষ্ট আছে। আমার দুঃখ লাগলে আমি তোমার মতন মানুষের কাছে আমি পৌঁছে যাই, আমি আমার মতন মানুষের পাশে গেলে আমি শান্তি পাই, আমার মানসিক শান্তিটা লাগে। যে তোমার কাছে এসে যদি দুটো কথা বলি, তোমার মাঝে মধ্যে, সব দিন তো পারবো না, মাঝে মধ্যে যদি এসে তোমার খোঁজ খবর নি, তোমার তো একটু হলেও তো ভালো লাগবে। হ্যাঁ ঠিক তো, টাকা পয়সা দিয়েই তো সবকিছু হয় না। হয় না কত, আরে বাবা, কেউরে রাজা, কেউরে ফুরজা, কেউকে কাঙ্গালে সাজালি, তো এই যে কেউরে রাজা বানাইছে, কেউরে ধন সম্পদ দিয়ে ভুলেই রাখে, আর কেউরে এমন কাঙ্গাল বানায় হাকৃষ্ণ করে, এই তো খালি দিন রাত আমার গোবিন্দরে ডাহি, হে গোবিন্দ, এই আমার কপালে ছিল, হ্যাঁ, নাই অর্থবর্ত, নাই মা বাবা, নাই কেউ, হে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নাই, তো গোবিন্দর ডাকছি রক্ষা করে, ওই গাছটা দেখো কিভাবে দেখো, এই যে গাছটা, এই গাছটা কিন্তু ঘরটা যাইতে পড়তো, সেই ঘরের কোনা যাইতে পড়ছে গ্রুম করে, গাছটা কিন্তু এই ঘরে পড়লে পড়তে হতো, কিন্তু না, দেখো কোনো ক্ষতি হয়নি, মধ্যে পড়ছে। তাহলে যখন গাছটা পড়েছে, তখন তো মনের মধ্যে কেমন হচ্ছিল, গুরুম গুরুম করে উঠছে, আর ডাকছি জয় শ্রীরাম রক্ষা করো বাবা, হে 33 কোটি দেবতা রক্ষা করো, তোমারই সন্তান, অদম সন্তান আমার এই জগতে পাঠাই দিয়েছে, এই অভাব দিয়ে, আমার তো কেউ নাই, ডাহার মানুষ দিয়ে ভয় পাইছি না, আমি আছি, বলো কি মন্দ, আমার গোবিন্দ ঠিক সহকারী ছিল, তাই দেখো 2 ঘরের ভেতরে ফেলাইছে, তবু আমার ঘরের পারে ফেলাই নাই, এই হচ্ছে ভগবান। ডাকার জন্য আমার ডাকার যাই হোক, জন্য। এখন কিন্তু চা খেলাম ঠাকুমার কাছ থেকে, আসার সঙ্গে সঙ্গে ঠাকুমা চা করে দিল, সেই চাটা খেলাম, আর ঠাকুমা কাজ করছিল, এবার ঠাকুমা কিন্তু স্নান করতে যাবে গঙ্গায়, ওই জন্য বেশি সময় নেব না। আর আমার জন্য কিন্তু ভাত বেড়ে রেডি করে রেখেছে, আমি এই যে ভাত খাবো আজকে এখানে, এই ঠাকুমার বাড়ি থেকে সেবা নিয়ে যাব। অতীত রূপে আমার শ্রীকৃষ্ণ বলছে, যদি কেউ আসে ভিকে তোমার বাড়ি, তুমি ভাববো না সে গোবিন্দর ঠিক তোমার বাড়িতে একজন দেয়। অতীত রূপে নারায়ণ, যেমন নারদ মুনি গেছিল ভগবানের সাথে পরীক্ষা করতে নিয়ে, এক বাড়ি তার এক বাড়ি যায়, ওরকম আমার ভগবান বলে নারায়ণ ডে পাঠাই দিছে আমার বাড়িতে। ঠিক আমি নারায়ণ সেবা করি, আমি ভক্তের বাসনা জানি, মনের বাসনা পূর্ণ হয়, আমার আশীর্বাদ করো। দূরে তোমরা থাও, তুমি কে থাও আমি জানি না, তোমার তো জানাইতে লাগছে, তুমি আমার বাবু জানি অদন্য হয়, আমার জানি আমি যত ভক্তরা আসলে আমি জানি তাকে একটু সেবা করাইতে পারি। দেখো ঠাকুমার কত সুন্দর, না প্রণাম করতে হবে না, তুমি আমি নাতি। দেখো বন্ধুরা, এই ঠাকুমার বাড়িতে এসে কিন্তু ঠাকুমা কিন্তু কত যত্ন করে আমাকে অন্ন সেবা দিল। বন্ধুরা দেখো, এই ঠাকুমার বাড়িতে আসলাম, প্রথমে তো চা করে খাওয়ালো, মুড়ি খাওয়ালো, এবার কিন্তু আমাকে অন্ন সেবা না নিয়ে আমার কিন্তু ছাড়ছে না, তো ভাত চলে এসছে। দেখো এই যে ঠাকুমা, এইটা হচ্ছে জলপাইয়ের আচার, তাই তো? আর এটা হচ্ছে বেগুন আর উস্তা দিয়ে, বাহ, বেগুন হচ্ছে, আর এই যে হচ্ছে বাটা মাছ, তাই তো? আর এই হচ্ছে আজকে এই রান্না করেছিল, তাই তো? দেখো এই যে ঠাকুমা রান্না করে রেখেছিল। তোমার ভাত আছে তো না? আমার তোমারটা এখন খাবার। আচ্ছা, তাহলে যাই হোক, এটাও কিন্তু আমার অনেক বড় সৌভাগ্য, এই ঠাকুমার বাড়িতে এসেছি, এই যে তো খেয়ে নি, তারপরে আবার কথা হচ্ছে, এই যে খাওয়াটা সম্পূর্ণ করি। সুন্দর রান্না করে ঠাকুমা, কিন্তু এই যে প্রকৃতি, মানে খোলামেলা যে প্রকৃতির মাঝে বসে বসে এই সেবা নিচ্ছি, আর ঠাকুমা কিন্তু ওই যে গাছের পাখি তাড়াচ্ছে, যাতে আমার পাখিতে যাতে মলমূত্র না ফেলতে পারে, ওই জন্য কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি তাড়াচ্ছে, আর আমি এই গাছের নিচে বসে এই সেবা গ্রহণ করছি। হ্যাঁ, তো যাই হোক, খুব সুন্দর। না ঠিক আছে, তো
খুব সুন্দর রান্না করেছো, খুব ভালো লাগলো। আমি আজকে সত্যি ধন্য। আখড়া দেবো ভাত? না ঠাকুমা আর ভাত আমি লাগবে জানি না। তো কম খায়। হুম, আমি জানি ওই অত কটাই খায়, আমি অত কটা খাই। হ্যাঁ আমি কমই খাই, আমি বেশি খেতে পারি না। ওই তো আমরা জানি। তো এই যে বন্ধুরা জলপাইয়ের চাটনি ঠাকুমা তৈরি করেছে, এটা যে এত মানে এত সুন্দর আর এত সুস্বাদু, না খেলে বোঝা যাবে না। তো সত্যি বানা খুব হয়েছে লাগে। কাতি মাসে, এটা কি মাসে বানাইছো? অগ্রাণ আর কাতি মাসে, কাতি মাসে বানাইছে। তুমি তো আচারও বানাইছো, দেখলাম বইমে আচার রয়েছে। হ্যাঁ। ওই যে আচারও বানাইছে। ও। হ্যাঁ ও এবার পরের বার আসলে আচার খেয়ে যাবো, আচার দিয়ে ভাত খেয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আচার বানাইছিস। তো সত্যি খুব সুন্দর রান্না করেছে ঠাকুমা, রান্নার হাত খুব ভালো। দুপুরের সেবা ঠাকুমার বাড়ি থেকেই হলো। এই যে ঠাকুমার বাড়ি, এই বাড়ি থেকেই। আর ঠাকুমার বাড়ি ঢোকার জন্য দেখো গেট, এই গেটটা কিন্তু তৈরি করছে। আর বাড়ি থেকে বের হয়েই দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো আর এই হচ্ছে মেন রাস্তা, আর এইদিকে হচ্ছে গঙ্গা নদী। তো এই সামনে হচ্ছে গঙ্গা নদী, আর এইদিকে শহরে যাওয়ার রাস্তা। আর এইদিকে কিন্তু ফাঁকা মাঠ, চরের মাঠ, মানে মাঠকে মাঠ, চর চাষ হচ্ছে। আর এই হচ্ছে ঠাকুমার বাড়ি। তো ঠাকুমার বাড়ি ঢুকেই কিন্তু এই যে লাউ কুমড়ো লাগানো আছে, এই যে জ্বালানি রাখা আছে, আর এই যে একচালা যে ঘরটা, এটাই হচ্ছে ঠাকুমার বাড়ি। তো এই বাড়িতেই ঠাকুমা থাকে, অনেক দিন যাবৎ বসবাস করছে। আর দেখো উঠানে এই যে আম কেটে সেটা শুকানো হচ্ছে, আর শুকনো লঙ্কা রাখা হচ্ছে। আর ঠাকুমার বাড়িতে কিন্তু কারেন্ট নেই, এই জন্য ইমার্জেন্সিটা চার্জে বসানো আছে রোদে, সোলারে। আর এইদিকে কম বেশি সবজি বা লঙ্কা বা শাক সবজি লাগানো আছে, মানে একাই তো থাকে, একার জন্যই যতটা। তো এই যে ঠাকুমার জীবন সংগ্রাম কিন্তু খুবই কঠিন। ঠাকুমার পিছনে হচ্ছে ঠাকুমার বাড়ি, আর এই হচ্ছে ঠাকুমা। তো ঠাকুমার জীবন সংগ্রাম যে এতটাই কঠিন, যে কেউ শুনলে কিন্তু চোখে জল চলে আসবে। এই কষ্ট করে কিন্তু এখনও বসবাস করছে এই চরে। তো কারেন্টও নেই ঘরে, আর যখন ঝড় বাতাস দুর্গম আসে তখন কিন্তু খুব ভয়ের মধ্যে থাকতে হয়। ঠাকুমা মনে করে তার কেউ নেই, কিন্তু আবার ঠাকুমার সবাই আছে, ভগবান আছে, ঈশ্বর আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই ডাকে। হ্যাঁ, সবাইরে খুব ডাকে। খুব এসে অনেকক্ষণ থাকলাম, তো খাওয়া দাওয়া করলাম, দুপুরে সেবাও দিলে, তো খেয়ে পেট ভরলো। হ্যাঁ নিজের দিক যাও। তো এবার আস্তে আস্তে আমি বাড়ির দিকে যাব। তা তুমি কিন্তু আমি কিন্তু ঠাকুর মঙ্গল করুক। আমি 33 কোটি দেবতার কাছে কহে ঠাকুর আমার মতন এই যে একজন পাগল পাঠাই দিছিস, এরও তুই দীর্ঘ আয়ু দিস। আমার দেখো আমার কষ্ট একটুখানি, যখন আমার কিন্তু শারীরিক কষ্ট নেই, আমি যে খোড়া মানুষ বা খুঁড়িয়ে হাঁটি, আমার কিন্তু সেই কষ্ট নেই। কিন্তু কেউ যদি কোনো কথা বলে বা উদ্দেশ্য করে, যখন আমার মা কোনো কথা শোনে যে আমার ছেলেকে এরকম বলছে, তখন উনি খুব কষ্ট পায়, তখন আমার খুব কষ্ট লাগে। তাছাড়া আমার কোনো কিন্তু কষ্ট নেই। মা 10 দিন ডাকছে, 36 নালের দুধ খাওয়াইয়ে মানুষ করছে। একটা নালের দুধের দাম কোনো সন্তান এই জগতে পৃথিবীতে যত জন্ম নিয়েছে কেউ দিতে পারবে না। তবে তুমি আশীর্বাদ করো যাতে আমি জীবনে বড় হতে পারি। আমার বিয়ে হোক বা না হোক, আমার দুঃখ নাই, কিন্তু তোমাদের মতন মানুষের যাতে আমি সেবা করতে পারি, পাশে থাকতে পারি, ভগবান যেন সেই শক্তি দেয়। আশীর্বাদ করছি, তুমি 10 জনের একজন ও 10 জনকে তুমি দান করো, তোমাদের দীর্ঘ আয়ু। দান এটা দান বলে না, এটা পাশে থাকা বলে। দান পাশে থাকো, ঠিক। এই আমি চাই 10 জনের তুমি হেল্প করো বা দেখো কোথায় কি আছে, এই আশীর্বাদ তোমার আমি করি। তোমার হাতের অবদানি ঠাকুর ভালো রাখে। মানে আমার যেটুকু এই আশীর্বাদ পেলে আমি সত্যি ধন্য। আর তোমাদের মতন মানুষ পেলে আমি যদি আর একটু বড় হতে পারি, টাকা রোজগার করতে পারি, তাহলে আমার ইচ্ছা আছে এরকম ঠাকুমা গুছে তাদেরকে আমি তীর্থ ঘুরিয়ে নিয়ে বেড়াবো, আর সঙ্গে আমি থাকবো। ঠিক আছে, তাই চাই। আর আবার কিন্তু আসবো আমি। আমি দেখলে চিনতে পারবো, ওই পাও দেখলে, আমার এই যে পাও দেখলেই তো বুঝতে পারবো, হাঁটা দেখলে এরকম আমি হাঁটি এইরকম ভাবে, বুঝতে পারি তো। আচ্ছা, যাই হোক বন্ধুরা, ঠাকুমার বাড়ির ঠিকানাও দিলাম। আপনারা যতটা যা পারেন এই ঠাকুমার পাশে এসে দাঁড়াবেন। ঠাকুমা কিন্তু মেন কথা হচ্ছে কাজ করতে পারে না, এখন অনেক দুর্দিনে আছে। তো দেখুন আমার কোনো সামর্থ্য নেই, ঠাকুমা দেখো আমি সেইভাবে কিছু করতে পারি না, কিন্তু আমি যেইটুক পারি এইটুক হচ্ছে তুমি রাখো, এইটুক আশীর্বাদ রূপে করো, যাতে আমি আরো আপনার পাশে আসতে পারি, মানে পরবর্তীতে আরো পাশে থাকতে পারি। তো যাই হোক ঠাকুমা ভালো থাকবা, আমি যাই। তুমি আবার আইসো। হ্যাঁ,
আইসা আমার একটু দেই হই দাঁড়াই থাকি হ্যাঁ। বেটারে মানে দেখো আমি আর্থিক কতটা দিতে পারবো জানি না, কিন্তু তোমার এসে খোঁজ খবর নিয়ে যাবো। তাহলে ঢুকাই রাখো ঘরে। হুম। জল খাবি আর বাবু? না আমি একটু জল খাবো, দাও। জল নেই বাবা, জল খাবো। ঠাম্মার বাড়িতে কিন্তু অনেকটা টাইম থেকে গেলাম, ঠাকুমার সাথে অনেক কথা বললাম, অনেক সুখ দুঃখের কথা হলো, ঠাকুমার জীবনের যে কঠিন সংগ্রাম সেটাও বললো। আর এই যে ঠাকুমা কিন্তু আমার পাশেই রয়েছে, অনেক আশীর্বাদ করলো যাতে বড় হই। তো আপনারাও আশীর্বাদ করুন যাতে অনেক বড় হই। আর এবার কিন্তু ঠাম্মা স্নান করতে যাবে নদীতে, আর আমি কিন্তু বিদায় নেব। আর দুপুরের আহার কিন্তু ঠাকুমার বাড়িতেই হলো। তো চলুন আস্তে আস্তে যেতে যেতে এবার কথা হবে। ঠাকুমা ভালো থাকবা, আর কোনো অসুবিধা হলে বলবা, চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। আমার বাড়ি থেকে বিদায় নিয়ে নিলাম। তো আমার সত্যি খুব খারাপ লাগছে। আর ঠাকুমা কিন্তু দেখো এই যে আমারে একটু এগিয়েও দিয়ে আসছে। তো এই যে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু সহজে পাওয়া যায় না, এটা কিন্তু সৌভাগ্যে থাকতে হয়। তো যাই হোক চলো, ঠাকুমা আস্তে আস্তে, ঠাকুমার পায়ে ব্যথা ওই জন্য আস্তে হাঁটছে, আমিও আস্তে হাঁটছি। আমার অনেকটা পথ হাঁটতে হবে, দেখো কত দূরে যেতে হবে, অনেক পথ এই রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো। বন্ধুরা এই ছিল মিলনগড় চলের যে বৃদ্ধা ঠাকুমা, সেই ঠাকুমার জীবন সংগ্রাম তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই ঠাকুমাকে হেল্প করতে আসেন তো অবশ্যই কমেন্ট করবেন, আপনারা নিজে এসেও হেল্প করে যেতে পারেন। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।